স্বাগত প্রবাসের সংবাদে, সাথে আছি আমি আশফাকুর রহমান আদনান। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের আখড়ায় পরিণত হয়েছে যুক্তরাজ্যের লন্ডন। শহরের বাঙালি পাড়াগুলোতে প্রকাশ্যে হুমকিও দিচ্ছেন অনেকেই, যাদের বেশিরভাগ দুর্নীতি সহ নানা অভিযোগে অভিযুক্ত। বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকাতে বাড়ছে তাদের প্রভাব প্রতিপত্তি। এমন অবস্থায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন যুক্তরাজ্য প্রবাসীরা। লন্ডন থেকে খালেদ মাসুদ রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লন্ডনের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 11 মিলিয়ন পাউন্ডের বাড়ি আর বিলাসবহুল জীবনের দৃশ্য দেখে হতবাক হয়েছিল গোটা দেশ। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লন্ডনে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে শেখ হাসিনার ঘনিষ্ঠ নেতাকর্মীদের গোপন আস্তানার দৃশ্য। শেখ হাসিনার পতনের পর একে একে যুক্তরাজ্যে পালিয়ে এসেছে আওয়ামী লীগের একাধিক মন্ত্রী, এমপি, মেয়র সহ তাদের ঘনিষ্ঠ নেতাকর্মী। বেশ কয়েকদিন নীরব থাকলেও এখন অনেকে আসতে শুরু করেছে প্রকাশ্যে। যুক্তরাজ্যের ইস্ট লন্ডন, এখানেই ঘাঁটি গেড়েছে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা, যাদের অনেকে প্রকাশ্যে দিচ্ছেন হুমকি। এমনকি লন্ডনের বাঙালি পাড়াগুলোতে চলছে দেশবিরোধী নানা ষড়যন্ত্র। মিছিল, মিটিং করে অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন তারা। এর মধ্যে বেশিরভাগের বিরুদ্ধে দুর্নীতি সহ নানা অভিযোগে অভিযুক্ত। তাদের নিয়ে স্থানীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ায় বিব্রতকর অবস্থায় পড়েছে যুক্তরাজ্য প্রবাসীরা। টাকা পাচার করিয়া ব্রিটেনের মতো জায়গাতে ইয়ারি যাতে আর আমরা যারা ব্রিটেন বাংলাদেশি প্রবাসী আছি, তারা বিভিন্ন পত্রপত্রিকার যে নিউজ হলো এটা দেখে আমরা মানুষ বিব্রত এবং বিভিন্ন কমিউনিটির মানুষ আমরা এর শরম দেয়। যাতে আগামীতে যেবার যারা আসবেন মন্ত্রী হয়ে যাতে এভাবে আমরা প্রবাসীরা যাতে এভাবে লজ্জিত না হই, সেদিকে লক্ষ্য রেখে যেন বাংলাদেশে আগে পার্লামেন্টে নির্বাচন যেই যারা দেন তারা যেন কাজ করে। অল্প সময়ে কিভাবে এত নেতাকর্মী সংগঠিত হচ্ছে বিদেশের মাটিতে তা নিয়ে উঠছে প্রশ্ন। অনেকে বলছেন দেশ থেকেই চলছে সহযোগিতা আর ইন্ধন। এরই মধ্যে লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিলাসবহুল বাড়ি আর ব্যাপক ধন সম্পদের পাহাড় গড়েছেন আওয়ামী লীগের চিহ্নিত কয়েকজন গডফাদার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে লিবিয়ার বেনগাজিতে প্রবেশের অনুমতি দেয়নি হাফতার বাহিনী। বিশেষ একটি কূটনৈতিক সভায় অংশ নিতে দেশটির বেনেতা বিমানবন্দরে পৌঁছালে বেনগাজি সরকার ইউরোপীয় প্রতিনিধি দলকে ফেরত পাঠায়। এমন অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতিতে প্রভাব ফেলতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশযাত্রা বন্ধ করতে ইউর একটি উচ্চ প্রতিনিধি দল লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বৈঠক করেন। পরে তারা দেশটির পূর্বাঞ্চলীয় নিয়ন্ত্রিত সরকার প্রধান জেনারেল খলিফা হাফতারের সাথে সাক্ষাতের জন্য বেনগাজিতে যান। কিন্তু বেন্তা বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানকার নিরাপত্তা বাহিনী তাদের ওই অঞ্চলে প্রবেশ করতে না দিয়ে ইউরোপে ফেরত পাঠায়। বিষয়টিকে একটি কূটনৈতিক ভুল বোঝাবুঝি বলে মনে করছেন ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে দেশটির কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনাটি লিবিয়ার দুই প্রশাসনের মধ্যে চলমান বিভক্তির জের, যা কিনা ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতিতে প্রভাব ফেলতে পারে। সেখানকার দুই অঞ্চলের সরকার প্রধানদের ভিন্ন মতবাদ থাকার কারণে আমাদের ফিরিয়ে দেয়া হয়। এটি একটি ডিপ্লোম্যাটিক ভুল বোঝাবুঝি। তবে ত্রিপোলিতে আমরা আমাদের সকল কার্যক্রম ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি। এতে ইতালির গোয়েন্দা সংস্থা হস্তক্ষেপ করেও কোনো সমাধান করতে পারেনি। ইউরোপীয় কমিশনের বিভিন্ন সূত্র জানায়, পূর্বাঞ্চলের সাথে মতবিরোধ থাকলেও রাজধানী ত্রিপোলির বৈঠক ইতিবাচক হয়েছে। তবে এই ঘটনাটিকে ইতালির কূটনৈতিক গাফলতির কারণ হিসেবে উল্লেখ করছেন বিরোধীরা। ইউরোপের প্রতিনিধি দলকে ফেরত পাঠানোয় ইতালির কূটনীতিক দুর্বলতা প্রকাশ পেয়েছে। এই পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং ইতালি ও লিবিয়ার মধ্যে যেই তথাকথিত চুক্তি রয়েছে তা আর কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। বেনগাজির ঘটনা এই পরিস্থিতিতে অভিবাসন বন্ধের প্রক্রিয়াকে হুমকি হিসেবে দেখছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। ডেস্ক রিপোর্ট,
নিউজ 24। লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন 15 জন। লোহিত সাগরে এটি হুতির সবচেয়ে ভয়াবহ হামলা, যা বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বুধবার লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় লাইবেরিয়ান পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এতে জাহাজটির 25 জন আরোহীর মধ্যে 6 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যে কার্যরত একটি ইউরোপীয় নৌবাহিনী। হুতিদের পক্ষ থেকে জানানো হয়, গ্রিসের মালিকানাধীন এন্টারসিটি সি নামে পণ্যবাহী জাহাজটিতে একটি ছোট্ট নৌযান ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে এই হামলা চালানো হয়। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলার দাবি করেছে তারা। হামলায় জাহাজটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানায় ব্রিটিশ সামরিক বাহিনীর ইউকেএমটিও। পরে জাহাজটি ইয়েমেনের হুদাইদার উপকূলে ডুবে যায়, যা হুতিদের নিয়ন্ত্রিত এলাকা। বিশ্লেষকরা বলছেন, এটি লোহিত সাগরে হুতিদের অন্যতম সবচেয়ে মারাত্মক হামলা। একের পর এক এমন হামলায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলে এখন বাড়ছে নিরাপত্তা ও মানবিক সংকট নিয়ে শঙ্কা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। জুলাই চেতনাকে স্বীকৃতি দেওয়ার পক্ষে বিএনপি, কিন্তু জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে নয় দলটি। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দলটির এমন অবস্থানের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা জারি। দ্বিতীয় দফায় 11 দিনে এই 3 আলোচ্য সূচিতে বৈঠক হয় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর। সকলের আন্তরিক প্রচেষ্টা। বৈঠক শেষে নিজ দলীয় অবস্থান তুলে ধরতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে তার দল। আমরা এটাকে স্বীকৃতি দিই, সারা জাতি স্বীকৃতি দেয়। এটাকে আমরা যথাযথ মর্যাদায় যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। তারা হয়তোবা কনস্টিটিউশন অংশ করতে চায়, যদি এটা উপযুক্ত হবে। ঘোষণাপত্রের অংশ পুরাটা না নিয়ে শুধু গণ অভ্যুত্থান 2024 জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে রাজনৈতিক দলগুলোর মতামত সম্পর্কে অবগত হয় কমিশন। জানায়, বিস্তারিত প্রস্তাবনা আগামী সপ্তাহে দলগুলোর সামনে উপস্থাপন করা হবে। কাঠামোগত বিষয়টা বা রূপরেখা কি হবে এই বিষয়ে ওনারা আরেকটা মডিফাই করে প্রস্তাব আগামী মিটিংয়ে দেবেন, তখন আমরা সেখানে আমাদের মতামত দেব। প্রধান উপদেষ্টা কিভাবে তিনি নিয়োগপ্রাপ্ত হবেন সে ব্যাপারে আজকে আলাপ আলোচনা হয়েছে। বিচার বিভাগ এবং রাষ্ট্রপতির প্রতিষ্ঠান এই দুটোকে তত্ত্বাবধায়ক সরকার গঠন থেকে আলাদা রাখা, বাইরে রাখা, এবং আমরা সেই প্রস্তাবের সাথে একমত, কারণ আমরা দেখেছি কিভাবে বিচার বিভাগকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার প্রশ্ন নিয়ে বিচার বিভাগ দলীয়কৃত হয়েছে কিংবা নানাভাবে এটা বিতর্কিত হয়েছে। বৈঠকে আলোচনা হয় প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়েও। রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন নাকি জ্যেষ্ঠ 2 জনের মধ্য থেকে একজনকে বেছে নেবেন, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। অনিয়মের সঙ্গে জড়িত থাকায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দোসর হিসেবে পরিচিত বিকাশ কুমার সাহা সহ 18 বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। উপসচিব মোহাম্মদ আজিজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এসব সদস্যের চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান মতে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী সব প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দেয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এখন কাজ করতে হবে ইসিকে। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন,
নির্বাচন বানচালে ষড়যন্ত্র করে যাচ্ছে পতিত স্বৈরাচারের দোসররা। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আলোচনায় সাংবাদিক নেতাদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা। যাতে আমাদের জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভক্ত না আসে। এ সময় এনসিপি নেতাদের সাম্প্রতিক সময়ে দেয়া বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করেন নেতারা। গণমাধ্যম অফিসে হুমকি দেওয়া, পদত্যাগে বাধ্য করার মতো মব জাস্টিস, অন্যায় আচরণ, ফেসিবাদী আচরণ বন্ধ করার জন্যই আমরা আহ্বান জানাচ্ছি। আপনি এ কথা বলতে পারেন না, আমার এটা না হলে ওইটাও হবে না, এই অধিকার তো আপনার নাই। এই ভাষা তো পলায়নকৃত স্বৈরাচারের ভাষা। একটি গ্রহণযোগ্য নির্বাচনের ওপর জোর দিয়ে আলোচকরা বলেন, দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারলেই জুলাই অভ্যুত্থান সফল হবে। চিন্তা, এক্সচেঞ্জ অফ ভিউজ এগুলো চলুক। জাতীয় রাজনীতিতে ন্যাশনাল কনসেনসাস কমিশন হয়েছে, সেখানে বিতর্ক হোক, মিডিয়াতে বিতর্ক হোক, কলামিস্টরা বিতর্ক করুক, প্রবলেম নেই। কিন্তু আমরা দলে দলে, ব্যক্তিতে বিভেদ, আক্রোশ, এটা যেন আমরা হই। দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারার মধ্যেই এই জুলাই অভ্যুত্থানের সার্থকতা নির্ভর করে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে তার দল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে, এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। And he deserves thanks for that. আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে বাংলাদেশের পোশাক শিল্প মুখ থুবড়ে পড়বে। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত এই শুল্ক সমস্যার সমাধানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের যে মূল যেটা আমরা রপ্তানি করি, এই রপ্তানি দ্রব্যটা হচ্ছে আরএমজি, পোশাক। এই পোশাক শিল্পের উপরে যদি 35% ট্যারিফ আসে, তাহলে এই পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে, উঠতে পারবে না। অর্থাৎ আমাদের অর্থনীতি যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাই ভেঙে যাবে। সীমান্ত হত্যা ও ভারতের পুশিনকে হালকাভাবে না নিয়ে ভারত সরকারের সাথে দ্রুত দর কষাকষিরও আহ্বান জানানো হয় এ সভা থেকে। জাতীয় ঐক্য। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী 3 আগস্টের মধ্যে গণঅভ্যুত্থানের স্বীকৃতি দেয়া না হলে আবারও মাঠে নামবে ছাত্র জনতা। বৃহস্পতিবার এনসিপির পদযাত্রার 10ম দিনে কর্মসূচিতে মাগুরায় পদযাত্রা শেষে তিনি কথা বলেন। পরে পদযাত্রায় দলটি নড়াইলের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে নড়াইল মুক্ত মঞ্চে আরেকটি পথসভা করেন নেতাকর্মীরা। এরপর সন্ধ্যা 6টায় যশোরের উদ্দেশ্যে যাত্রা করে। নাহিদ ইসলাম বলেন, এনসিপির এই ধারাবাহিক পদযাত্রার উদ্দেশ্য হল সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং দেশ পুনর্গঠনের বার্তা ছড়িয়ে দেয়া। আমরা 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 68.45% শিক্ষার্থী। এই হিসেবে এবার পাশের হার কমেছে 14.59%। স্কুলের গণ্ডি পেরোনো এই শিক্ষার্থীদের মধ্যে 1,39,032 জন জিপিএ 5 পেয়েছে। ফল প্রকাশের পর থেকেই সারা দেশের স্কুলগুলোতে উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা। তাদের বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাসের চিত্র উঠে এসেছে নিউজ 24-এর ক্যামেরায়। স্কুলের গণ্ডি পেরোনো শেষ, পরীক্ষার ফল জানার অপেক্ষা শেষ। ভালো ফলাফলের খবরে বৃহস্পতিবার ঢাকার ভিকারুন্নেসা নূন স্কুল প্রাঙ্গণ রূপ নিয়েছিল আনন্দ মেলায়। পাশের হার ও জিপিএ 5 দুটোতেই রাজধানীর শীর্ষে ভিকারুন্নেসা নূন স্কুল। সকাল থেকে অনেক ভালো লাগতেছে, এখন আরো বেশি ভালো লাগছে। আমি অনেক বেশি এক্সাইটেড ফিল করি, আমি গোল্ডেন এ প্লাস পাই। সকাল থেকে টেনশন হচ্ছিল যে প্রত্যাশিত ফল পাবো কিনা, কিন্তু অবশ্যই ফল পাওয়ার পর ভালোই লাগছে। দীর্ঘদিনের পরিশ্রম আর সাধনার ফল হাতে পেয়ে শিক্ষার্থীরা যেন ভাসছে আনন্দের জোয়ারে। অসাধারণ অসাধারণ অসাধারণ। শুরুতে একটু নার্ভাস ছিলাম রেজাল্ট দেওয়ার আগে, বাট এখন আসলে অন্যরকম ফিলিংস। রেজাল্ট দেওয়ার কিছুক্ষণ আগেও কান্না করছি। আমি মনে হয় ঈদও এরকম উদযাপন করি না, আজকে যত বেশি খুশি আমি। একে অপরকে জড়িয়ে ধরে নেচে গেয়ে তারা ভাগাভাগি করে নিচ্ছে তাদের সাফল্যের আনন্দ। আর এই আনন্দ অভিভাবকদের জন্য আরও বেশি।
কিভাবে আমার বাচ্চাটা যে বড় হয়ে গেল, শিখে গেল, আমি নিজেই বুঝলাম না। ডেফিনেটলি অনেক নার্ভাস ছিলাম, আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করছি। দীর্ঘ প্রতীক্ষার পর প্রত্যাশিত ফলাফল পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। তবে কারো জন্য কিছুটা অপ্রত্যাশিত হলেও তাদেরকেও এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। রাজশাহী বোর্ডে কমেছে পাশের হার ও GPA 5, আর চট্টগ্রামে পাশের হার কমে 72.07%, তবে বেড়েছে GPA 5। সিলেট বোর্ডে পাশের হার 68.57%, GPA 5 পেয়েছে 3714 জন। যশোর বোর্ডে পাশের হার 73.69, মোট GPA 5 15,410 জন। কুমিল্লায় পাশের হার 63.60%, কমেছে 16%, এবং বরিশাল শিক্ষা বোর্ডে এই পাশের হার 56.38, GPA 5 পেয়েছে 3114 জন। এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পর ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এন্ড ফাইনালি মার্কস আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে, গোল্ডেন এ প্লাস পাইছি। গোল্ডেনটা মিস হয়েছে, কিন্তু GPA 5 পেয়েছি, এটাতে অনেক সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে ভালোই করছে। রাজধানীর এত উচ্ছ্বাসের দিনেও আছে দুঃসংবাদ। দেশে এবার শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠান কমেছে 1984টি। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসের সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।